আমাদের সকলের প্রিয় জনাব মাহমুদুর রহমান মান্না ভাই, বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই, অ্যাডভোকেট সালাম ভাই, সুব্রত দা, ফারুক ভাই, লিয়াকত ভাই, পলাশ ভাই, লিঙ্কন ভাই, মোশাররফ ভাই, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সকলকে এই সংগ্রামী শুভেচ্ছা। আমি বক্তব্য দিব না, আমি দু একটি কথা বলে আমার কথা শেষ করব। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে অনেকের বক্তব্য দিতে পারিনি এবং অনেকের বক্তব্য আমরা শুনতে পারিনি, এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং সকলকে যথাযথ মর্যাদা দিতে পারিনি। বন্ধুরা, আমরা আজকে যে অন্তর্বর্তী সরকার আছেন সেই সরকার তলে তলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা দেখতে পেরেছিলাম তখন যাত্রাপালার সংসদ, এখন আমরা দেখতে পাচ্ছি এনজিও সরকার। আমি প্রথমে আপনাদের বলি, আমার কাছে মনে হচ্ছে যে বেশ বড় রকম সংকটের মধ্যেই পড়ে যাচ্ছি আমরা দিন দিন। আমি আবার বলি, বেশ বড় রকম সংকটের মধ্যে পড়ে যাচ্ছি অথবা পড়ে গেছি। কারণ মানে এরকম হয় না যে ওই ঝিকে মেরে বউকে শেখাতে হয়, কিন্তু সেরকম তো শেখাতে পারছেন না। আপনি যাকে এখন শেখাবেন তাকে শেখাতে গেলে যদি তার আঘাত বড় হয় তাহলে আমাদের উপরে সে আঘাত লাগতে পারে। অবাক লাগে আমার, কত সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ ডক্টর ইউনূসের মতো এত বড় একজন ব্যক্তিত্বকে প্রস্তাব করে বিদেশ থেকে ডেকে এনে রীতিমতো সম্বর্ধনা দিয়ে দায়িত্ব দিল। উনি এই 1000-10-15-20 আহত যে সমস্ত বীর যোদ্ধারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এত বড় আত্মত্যাগ করে তাদের পরাজিত করলেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না। ওনাকে সবাই বলেন খুব বড় পারফর্মার, করে দেখিয়েছেন। গ্রামীণ ব্যাংক করে, ক্ষুদ্র ঋণ করে, গরিব মানুষের উপকার করে, এগুলো অনেক রকম কথাবার্তা, যার জন্য নোবেল পেয়েছেন। এখন আবার নতুন করে তিনি করছেন সোশ্যাল বিজনেস, এটাও নাকি সারা দুনিয়ার লোকজনের মধ্যে অনেক আকর্ষণ তৈরি করেছে। কিন্তু বাংলাদেশে ক্ষমতা নেবার পরে বা ওনারা পছন্দ করে দায়িত্ব পাওয়ার পর থেকে 100 দিনেরও বেশি হয়েছে। এই সময় যদি হিসাব করেন তাহলে আমাদের মধ্যে, মানুষের মধ্যে আশা তেমন সঞ্চার করছে না। যে বিষয় নিয়ে এখানে করা হয়েছে সেটা তো মানে একটা স্টুপিডিটি, মানে একটা ছেলে খেলা একেবারে ক্ষমতা নিয়ে। কি রকম করে এই দুজন মানুষকে নিলেন, কার বুদ্ধিতে নিলেন কিছু বলে না। এই সরকারে কিন্তু এইটা একটা ব্যাপার হয়েছে, তারা কোনো প্রশ্নের জবাব দেওয়া দরকার মনে করেন। এই জন্য আমি বলছি, ধরেন এই যে আমরা সবাই বলছি এই দুজন মানুষ বিশেষ করে কি করে আসলো উপদেষ্টা পরিষদে, কার পছন্দ, কে তাদের নাম প্রথম বললেন? আপনাদের মনে আছে সবাই যখন নির্বাচনের কথাবার্তা জিজ্ঞেস করছেন তখন প্রধান সেনাপতি বলেছিলেন 1.5 বছরের মধ্যে দেশে নির্বাচন করা সম্ভব। সেনাপতি বলে কথা না, তাকে তার প্রশ্ন করা যায় না, কেউ করেনি। কিন্তু তার 1 দিন 2 দিন পরে আইন উপদেষ্টা বলেছিলেন সংস্কার করে আগামী বছরের মধ্যে, মানে 25 সালের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। 1 দিন বা 2 দিন পরে তিনি বলেছেন। এই কথা বলবো আর আমি কেউ নই, এটা কেবল প্রধান উপদেষ্টা বলতে পারেন। আমাদের দেশে বর্তমানে যে উপদেষ্টা নিয়োগ করা হয় সেটা কিভাবে? কেবলমাত্র প্রধান উপদেষ্টাই সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন। উনি যদি বলেন একে আমি রাখতে চাই আমার ক্যাবিনেটে, তিনি থাকবেন। যদি বলেন না উনি থাকতে পারবেন না বা তাকে আমি পছন্দ করছি না, তাহলে তিনি থাকতে পারবেন না। আমি আপনাদের এই সমাবেশ থেকে, আপনারা অনেক রকম দাবি হয়তো করেছেন, কিন্তু আমি প্রথম বলি, আমি জানতে চাই কার পরামর্শে এই দুজনকে দেওয়া হয়েছে, কি বিবেচনা? এত বড় উত্থান, এত রক্তদান, কতগুলো বছর ধরে সংগ্রাম, তারপরে যে বিজয়টা হলো, বিজয়ের পরে এমনিতেই সরকারকে আমি খুব দ্বিধান্বিত দেখি। তারা এই যে ফ্যাসিবাদের পরাজয়ের পরে বাংলাদেশে গণতন্ত্র কিরকম করে আনবেন, গণতান্ত্রিক ব্যবস্থা কিরকম করে প্রতিষ্ঠা করবেন, একটা ভালো নির্বাচন কিরকম করে করবেন, এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে দিতে পারেননি, কোনো কথাও বলেননি। শুধু গতকালকে আজারবাইজানে একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারের সময় ডক্টর ইউনূস বলেছেন নির্বাচনের তারিখ আসবে সংস্কারের সাথে সাথে। আবার বলি আপনাদের,
অনেকে বলছেন আগে সংস্কার করেন তারপরে নির্বাচন। তারা কাজের সংস্কার শেষ হওয়ার জিনিসটাই। একটা রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত উন্নত করতেই থাকবেন। একটা বিষয়ের উপরে আপনি কাজ করবেন সেটাকে আরো সুন্দর দেখাবার জন্য। এটা শুরু নাই শেষও নাই, এটাই এইভাবেই চলছে। পৃথিবী এরকম করেই বদলাচ্ছে, মানুষও এরকম করে বদলাচ্ছে। সেই কারণে সংলাপ শেষ মানে সংস্কার শেষ করবেন কোথায় এরকম বলবার জায়গা নেই। বরঞ্চ এটাই হচ্ছে সত্যি যে সংস্কার চলতে থাকবে, যতদূর চলবে ততদূর করব আমরা। এই সরকারকে বলতে হবে বা আমরা তাদেরকে বলতে পারি আপনি কি কারণে কতদূর সংস্কার করবেন। যেভাবেই দেখেন এই পুরো আন্দোলন হয়েছে কেন? গণতন্ত্রের জন্য তো। কথা বলতে দেয় না, জোর করে গ্রেপ্তার করে নিয়ে যায়, হত্যা করে, গোপনে হত্যা করে, আয়না ঘরে নিয়ে যায়। ব্যভিচার শুধু নয়, একটা বিভীষিকা বাংলাদেশে তৈরি হয়েছিল। আমরা তার থেকে মুক্তি চেয়েছি। নির্বাচনটা ধ্বংস করে নির্বাচন আবার হতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য। এটাই তো ভুল। বলতে পারেন আমরা ভালো চিকিৎসার ব্যবস্থা চাই, সেটাই সরকার দেবে, অন্তর্বর্তী সরকার দেবে। আমরা যখনই বলছি এই সরকারের পদত্যাগ চাই, মানে আওয়ামী লীগ আমলে, আমরা জানি যে সাথে সাথে আর একটা নির্বাচিত সরকার আসবে না, একটা অন্তর্বর্তী সরকারই আসবে। আমরা বলেছি অন্তর্বর্তী সরকার, অনেকে বলেছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট বলি, কিন্তু কেয়ারটেকার সরকার বলিনি। কেন? কেয়ারটেকার সরকার মানে 3 মাসের সরকার। 3 মাসের মধ্যে সে সবকিছু করতে পারবে? নাও পারতে পারে, কারণ এর আগের কেয়ারটেকার সরকার 3 মাসে পারে নাই, 2 বছর লেগেছিল। আর এখনকার পরিস্থিতি দেখেন, এই বিগত সরকার পুরা প্রশাসনকে নিজের দলীয়করণ করবার জন্য এতই অন্যায় অত্যাচার করেছে যে পুলিশ বাহিনী শুধু টাকা কামাই করাইকে মনে করেছে তাদের কাজ। জনগণের জন্য কোনো দরদ নাই, অযথা কোনো কারণ ছাড়া মানুষকে অত্যাচার করবার জন্য তাদের পকেটের মধ্যে ইয়াবা ঢুকে দিয়ে মামলা দিয়েছে, যাকে ইচ্ছা ধরে চলে গেছে, কাউকে কাউকে মেরে ফেলেছে। ওই পুলিশের উপরে যখন আন্দোলন হয়েছে তখন মস্ত লেগে যাবে, তাদের রাগ তার প্রকাশ হবে, ক্ষোভের প্রকাশ হবে। এবং দেখেছেন হয়েছে অনেক জায়গায় পুলিশকে পিটিয়ে মানুষ হত্যা করেছে, তারপরে গাছের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কাজ খুব ভালো হয়েছে কি মন্দ হয়েছে ওসব বিতর্কের মধ্যে যাচ্ছি না। গণ আন্দোলনের জোয়ারের মধ্যে ঘটেছে, কিন্তু আমরা বলেছি এটা বন্ধ করতে হবে, বন্ধ হয়েছে। এবং তারপরে পুলিশ ভয় আর আসে না। এই পুলিশ কতদিনে আসবে? কতদিনে পুলিশ একটা হবে যাকে দিয়ে ভোট করানো যাবে? কতদিনে একটা প্রশাসন হবে যে প্রশাসন দিয়ে ভোট করা যাবে? কতদিনে একটা নির্বাচন কমিশন হবে ভালো, যে নির্বাচন কমিশন সারা দেশে গ্রহণযোগ্য ভোট করতে পারবে? এটা ওনারা বলবেন। আমি বলবো পুলিশকে সাজাবার কাজ আমি করতে পারবো? আমি কি সরকারে আছি? সালাম কি সরকারে আছে? এই সালাম সরকারে আছে, বিএনপি কে সরকারে আছে, তারা সরকারে আছেন, তারা বলবেন আমরা নির্বাচনের উপযোগী প্রশাসন সামগ্রিক যা যা লাগে তা এতদিনে তৈরি করতে পারবো। সময় লাগে, সেই 2 বছরের মধ্যে তারা যদি একটা ভালো ওষুধ নীতি করেন, ভালো স্বাস্থ্য নীতি করেন, ভালো চালের নীতি করেন, ভালো বিচার ব্যবস্থা করেন, করুক, আমরা তো মানা করছি না। জনগণের কল্যাণের জন্য যা যা করা যায় করবেন। কিন্তু প্রধান কাজ কি আপনার? প্রধান কাজ হচ্ছে আপনি গণতন্ত্র নির্মাণ করবার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। বিএনপির কোনো কোনো নেতা আমি বলেছি মাঝে মাঝে, ভাই আপনারা এমন এমন টাইমে এমন কথা বলেছেন লোকজন একটু ভুল বুঝেছে, কিন্তু তাদের দাবি তো ঠিক ছিল। আপনাকে রোডম্যাপ দিতে হবে। আপনি বলবেন না আপনার এই সংস্কার করে নির্বাচনে যেতে কতদিন লাগে? আপনি কেমন নির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারেন নাকি? অন্তর্বর্তী সরকার কেন তাহলে? অন্তর্বর্তী সরকার মানেই হলো একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়ার মধ্যেকার সময়। তার একটা সরকার কতদিনে যেতে পারবে বলবেন না আপনি? আপনি তো আছেন, আমি তো বলবো না। ওনারা এইটা এখন পর্যন্ত বলেননি। আমরা বললাম যে আপনারা পারছেন না, অনেকগুলো সমস্যা হচ্ছে। এই যে আহত যারা, যাদের জীবন গেছে, এদের ক্ষতিপূরণ দেওয়া, তাদেরকে সাহায্য করা, তাদেরকে চিকিৎসার জন্য সাহায্য দেওয়া, এগুলো দিতে পারছেন না কেন? কতগুলো লোক ইয়ে হয়েছে, আহত আছে, এখন হসপিটালে কতগুলো আছে, লিস্ট যদি করেন 15,000। আচ্ছা 1 কোটি টাকা করেও যদি দেন, খুব সরাসরি আমি বলি, এই আহত লোককে যদি 1 কোটি টাকা করে দেন, অনেক বেশি বলছি, খুব বলতে পারি, কিন্তু তাহলে কত হবে? 15,000 কোটি টাকা, 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকার বাজেট আমার দেশে। যারা দেশ রক্ষা করলো প্রায় জীবন বাজি রেখে, তাদের এই টাকা দিতে আপনাদের এত সময় লাগবে কেন? এত গড়িমসি কেন? কেন পারলেন না? সেই জবাবটা আমি চাইতে পারি এখন। সেই জবাব চাইলে যদি আপনার মনে কষ্ট হয়, আপনি জবাব দিতে না পারেন, তাহলে বলছি আপনি আমার কথার জবাব না দিলেও জনগণের কথার জবাব আপনাকে দিতে হবে।
একইভাবে এই কথা বলছি, কেন এরকম দুজন লোক উপদেষ্টা পরিষদে গেল, তারও জবাব আপনাদেরকে দিতে হবে। আমাদের একটা সমস্যা হয়েছে, কিন্তু যখনই সরকারটা আসছে, আমাদের এই সরকার, তো আমরাই প্রস্তাব করেছি, ঠিক আছে এই সরকারকে আমরা সমর্থন দেব। আমি আমার কথা বলছি, আমি সব সময় বলেছি এই সব সমর্থন নিঃশর্ত নয়, আপনি ঠিক মতো চলবেন তাই সমর্থন করব। আমরা বিশ্বাস করি যে আপনারা এতদিন রাজনৈতিক ক্ষমতার লড়াই ছিলেন না, অতএব আপনারা ক্ষমতা দখলের চেষ্টা করবেন, তার দরকার নেই। ডক্টর ইউনূসকে আমি সামনাসামনি বলেছি, উনি আমার শিক্ষক, আমি প্রায় সময় বলি, তার সাথে আমার সেরকম সম্পর্ক আছে। আমি বলেছি আপনি কি আরো বেশি দিন ক্ষমতায় থাকার ধান্দায় আছেন নাকি? মানে কি বলবেন? আমরা বললাম এই কারণে যে আপনি তো অনেক বড় মানুষ, বাংলাদেশের প্রধান উপদেষ্টার চাইতে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে অনেক বড়। এই জন্য আমি বিশ্বাস করি, মানুষ বিশ্বাস করে যে আপনি ক্ষমতার জন্য ধান্দাবাজি করবেন না। বলে না, করবো না তো, আমি দিয়ে দিতে চাই ক্ষমতা যত তাড়াতাড়ি। ওখানে কেউ বলেছেন, আজারবাইজানও বলেছেন, আমরা যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারি সেটার চেষ্টা করব। তাই যদি হয় তাইলে সেই কাজগুলো করেন। আমি ওই বিষয়ে যাবো না, লম্বা কথাবার্তা। কনস্টিটিউশন চেঞ্জ করবেন, কনস্টিটিউশনে এক একজন এক এক রকম প্রস্তাব দেবে, সেগুলো মিলাবেন কিরকম করে জানেন না তো। তাই আমার সালামের মধ্যে ঝগড়া লাগলে আপনি মেটাতে পারবেন? আমরা দুজন ঝগড়া করলে সেই সংস্কার করতে পারবেন? অবশ্যই সংস্কার বলেন যাই বলেন, এই অন্তর্বর্তী সরকার চাপিয়ে দেওয়ার কথা রাখে। তাদেরকে সমস্ত শক্তিকে, যারা যারা অংশী, তাদের সাথে কথা বলে যেটার ব্যাপারে ঐক্যমত্য আছে সেই কাজগুলো করবেন। যেটা মেলে নাই বলবেন এগুলো মেলে নাই, আগামী দিনের সংসদ, আগামী দিনের সরকার এই সংস্কারগুলো করবে। আমরা মনে করি এই সংস্কারগুলো করা উচিত। এমনকি অন্তর্বর্তী সরকার সংস্কার করলে বাংলাদেশ ভালো জায়গায় যাবে। আমাদের লক্ষ্যটা কি ছিল? এত বড় জীবন দেওয়া লড়াই কেন হলো? কারণ সবাই যে বাংলাদেশটা করতে চায়, সবাই যে বাংলাদেশে অত্যাচার, নির্যাতনের, শোষণের, বঞ্চনার দেশ, বৈষম্যের দেশ, সেটা অবসান হোক। সেই জায়গাতে আমরা একটা সুন্দর বাসযোগ্য ভালোবাসার মতো একটা দেশ করতে চাই। তো সেটা যদি করতে চাই তাহলে সেই রকম করেই তো সংস্কার করতে হবে, সবাই মিলে করতে হবে। সেই জায়গাতে ধান্দাবাজ লোকজনকে আপনি উপদেষ্টা বানাবেন, ধান্দাবাজ লোককে আপনি বড় বড় অফিসের জায়গায় দেবেন, সেটা করতে হবে না। আর জিজ্ঞেস করলে কোনো জবাব দেবেন না। রাষ্ট্রপতি থাকতে পারবে না, আছেন, সরকার বলেছে কিছু, আছেনই কেন আর চলেই যাবেন কেন? কিছু তো বলেননি। ঠিক একইভাবে এই যে উপদেষ্টাদের কথা বলছেন, এই উপদেষ্টাদের নিলেন কেন, কি কারণে, কিচ্ছু বলতে পারেননি। অন্য যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, এই সরকার কোনো জবাব দেয় না। অথচ এই সরকারের কাজই ছিল সবার সাথে মিলে মিশে একটা ঐক্যমত্য তৈরি করা, একটা জাতীয় ঐক্য তৈরি করা। ভুলে গেলে তো চলবে না যে আমাদের এই বিজয়কে ধ্বংস করে দেওয়ার জন্য কি রকম করে পতিত সরকার চেষ্টা করছে, আর তাদেরকে মদত করতে হবে। এর বিরুদ্ধে ঐক্য যদি না হয়, জাতির ঐক্য না হয়, তাহলে আমাদের আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো। ডক্টর ইউনূস আছেন বলে আমাদের অর্থনীতির একটু গতি ফিরছে। কেন? আগের সরকারকে কেউ বিশ্বাস করতো না, বিদেশ থেকে টাকা দিত না, টাকা দিলেও সেটা ব্যাংকের মাধ্যমে দিত না, চুরি করে দিত অন্য জায়গায়, ফলে রিজার্ভ আমাদের খারাপ ছিল। কিন্তু এইবারে আমরা রিজার্ভের থেকে কোনো বড় রকম সমস্যা না করেও আকুল পেমেন্ট দিয়েছি, রিজার্ভে কাজ না করেও আমরা ফরেন লোন যেগুলো ছিল সেগুলো সার্ভিসিং করেছি। আমাদের ব্যাংক আগের চেয়ে একটু ভালো হচ্ছে, কিন্তু জিনিসের দাম তো কমে না। আমি অর্থনীতি ভালো ছিল তো বলতে পারছি না, জনগণের কষ্ট তো কমে নাই, মানুষের দুর্দশা কমে নাই, মানুষের চাকরি বাড়ে নাই, কোন রকম অর্থনৈতিক বাকি আমরা সমৃদ্ধি দেখতে পাচ্ছি, আরো দেখতে পাচ্ছি না। কথা বাড়ি লাগবে, আমি এখন বলছি এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের বলছি, দায়িত্ব আপনাদের, কোনোভাবে সেই দায়িত্ব আমাদের উপরে চাপাতে পারবেন না। আবারও বলি, এই উপদেষ্টা নেওয়ার দায়িত্ব যেমন আপনাদের, দ্রব্যমূল্য যদি কমাতে না পারেন তাহলে সেই দায়িত্ব আপনাদের হবে, নির্বাচন যদি ঠিক মতো অনুষ্ঠান করতে না পারেন সেই দায়িত্ব আমাদের হবে, আপনাদের হবে, আমাদের হবে না। আমরা তো বলছি আপনাকে, বলেন আপনি কি সহযোগিতা চান। আপনারা বুঝতে পারেন না, ইউনূস সাহেবরা বোঝেন না, অনেকে বোঝে না। আজ যদি এই জায়গাতে বিএনপি না থেকে আওয়ামী লীগ থাকতো, তাহলে এর মধ্যে একদিন দুই দিন হরতাল টরতাল লেগে যেত। আমি কিন্তু কোনো থ্রেট করছি না, আমি বলছি ইতিহাস বলে ওইটা পারবেন না। ইতিহাস বলে মানুষ ঠিকই দাঁড়াবে ওই সময়। আপনারা বলেন যে মাসে মাসে কি অভ্যুত্থান হবে, আরে ভাই মাসে মাসে অভ্যুত্থান আমাদের দেশেও এরকম হয়েছে, বিদেশে তো হয়েছে। খুব বিশ্বখ্যাত রাশিয়ার বিপ্লব ফেব্রুয়ারিতে একটা হয়েছে, অক্টোবরে আরেকটা হয়েছে। প্যারি কমিউন যেটা বলে সেটা 1 মাস 2 মাসে একটা করে হয়েছে। মানুষ জাগতে পারে যদি তাদের মধ্যে সেই সমস্যা হয়। মানুষ চায়
যে আমরা এখন আর লড়াই করতে চাই না, এখন নিজেরা গুছিয়ে একটা দেশ ভালো মতো করতে চাই, গণতন্ত্রের দেশ করতে চাই, নির্বাচনের ব্যবস্থা করতে চাই এবং বৈষম্য দূর করতে চাই। ড্রাইভিং সিটের সরকার, তাদের উপরই দায়িত্ব, তারা এই কাজটা করবেন। আজকের দিন আমরা এই প্রত্যাশা করি, আর সবাই একই সাথে সজাগ থাকি, যাতে আগামী দিনে দরকার যদি লাগে তাহলে আমরা এই অন্যায় খোলা হাফেজ।